স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। গরম লাগলেও সরকারের দোষ? হ্যাঁ, সরকারের দোষ। রাজধানীর পল্টন এলাকায় খাবার, পানি ও স্যালাইন বিতরণের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মন্তব্য করেছেন। ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাম্প্রতিক রাজনীতি নিয়ে আজকের সম্পাদকীয় দাবদাহে রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, আছেন এইচ.এম. বদিউজ্জামান এমপি, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, এবং আছেন জায়েদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। হিট অ্যালার্ট বাড়ল আরও 72 ঘন্টা। আগামী 5 দিন নেই বৃষ্টির সম্ভাবনা, জানালো আবহাওয়া অফিস। রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ থাকবে অ্যাসেম্বলি। যুদ্ধ কোনো সমাধান নয়, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ। উদ্যোগ নিতে হবে বিশ্ব নেতাদের, থাইল্যান্ডে ইউএনএসক্যাপ সম্মেলনে প্রধানমন্ত্রী। ভিত্তিহীন অভিযোগে ভরা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া। এড়িয়ে যাওয়া হয়েছে বিএনপির রাষ্ট্রবিরোধী সহিংসতার তথ্য। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সবাইকে হল ছাড়ার নির্দেশ। অমান্য করে ছাত্রছাত্রীদের অবস্থান। এবং বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। মিল মালিকদের 10 টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র 4 টাকা। ক্ষোভ থেকেই সরবরাহ সংকট, বলছেন ব্যবসায়ীরা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি নেতা মির্জা আব্বাস এই তীব্র গরমের জন্য সরকারকে দায়ী করেছে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া। মানে মোটামুটি এই সময়ে আসলে রাজনীতিটা আসলে কেমন, এই সময় আসলে রাজনীতির ইস্যুটা আসলে কি, সেটাকে বোঝা যাচ্ছে। সরকার কেন এই মুহূর্তে ষড়যন্ত্র বা অন্যভাবে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে গেছে বিএনপি, সেটা ভাবছে। আর বিএনপি যেটি বলছে যে তীব্র গরমের জন্য সরকারকে দায়ী করছে, সেটাই বা কতটুকু যৌক্তিক? দেখেন, আসলে এগুলো হলো কি, এগুলো হলো কথামালার রাজনীতি। যখন নাকি বিরোধী দল কোনো বিরোধিতার ইস্যু খুঁজে না পায়, ইস্যুর কিন্তু অভাব নাই, তাদের ইস্যুটা তারা দেখতে পায় কিনা, যখন না পায় তখন এই ধরনের কথামালার রাজনীতি দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, তীব্র গরম, মানুষের হাঁসফাঁস হচ্ছে, সরকার তো দায়ী। সরকার সব কিছুর জন্যই দায়ী। সরকার এই দেশের দায়িত্ব নিয়েছে। এদেশে যদি কোনো ফ্যামিলিতে জামাই বউয়ের ঝগড়া হয়, তার জন্য সরকারকে দায়ী করতে পারেন। কিন্তু তখন ঝগড়ারও তো একটা কারণ থাকে। হয়তো দ্রব্যমূল্য নিয়ে ঝগড়া, বাজার নিয়ে ঝগড়া হতে, অশান্তি হতে পারে না, তার জন্য প্রকারান্তরে সরকারকে আপনি দায়ী করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা রাজনীতির ইস্যু কতটুকু হবে, এটা আমার আসলে বুদ্ধিতে কুলায় না। সরকারের তো অনেকগুলো আপনার এই তাপের যে তাপ কি কারণে বাড়তেছে। এখন মনে করেন যে একটু আগে আমরা আলাপ করছিলাম, আমাদের বদিউজ্জামান সাহেব বলতেছিলেন যে কি কারণে তাপ মানুষের বেশি অনুভূত হচ্ছে, তার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণটা উনি বললেন সেটা হলো যে বিদ্যুতের বেশি ব্যবহার। এখন বিদ্যুতের ব্যবহার তাহলে সবাই কমাই দিবে, সরকার বলবে যে ঠিক আছে কালকার থেকে বিদ্যুৎ বন্ধ, তাপ কমাই। এখন এটাও তো কেমন কথাটা। তার মানে হলো কি, সব কিছুর মধ্যে না একটা ম্যানেজ করার ব্যাপার আছে। কিন্তু ম্যানেজমেন্টে কিছু প্রবলেম আছে, নাই তা আমি বলছি না, আছে। যেমন ধরেন আপনার আমরা তো জানি যে গাছপালা একটা ইস্যু। এখন অপরিকল্পিতভাবে গাছ কাটা হয়, হ্যাঁ হচ্ছে, এটা কি আওয়ামী লীগ আমলে হচ্ছে নাকি? সব আমলেই হয় এটা। আমরা সারা জীবনে দেখে আসছি গাছপালা অপরিকল্পিতভাবে কাটা হচ্ছে। এখানে নাগরিক যে আপনার দায়িত্বটা, সেই দায়িত্ব কি সবাই পালন করেন? একটা জায়গায় আমি দেখি দৃশ্যমান একটা কারণ আমি বলতে পারি আপনাকে, সেটা হলো এই যে নদী, আমাদের নদী খাল বিলগুলো হারিয়ে যাচ্ছে।
এই কিছুদিন আগে যে নদী রক্ষা কমিশন একটা ছিল, ওর একজন আপনার চেয়ারম্যান ছিল, এই ভদ্রলোক দেখতাম বেশ মানে কিছু দৌড়ঝাঁপ পারতেন, কিন্তু সেই দৌড়ঝাঁপও বন্ধ হয়ে গেছে, তার সঙ্গে চুক্তি বাতিল টাতিল করে তারা বাদ দিয়ে দিয়েছে। কেন বাদ দিয়েছে? উনি কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে সরাসরি কথা বলছেন। তো এই ক্ষেত্রে আমি সরকারকে দায়ী করতে পারি যে এই পদে তার কাউকে উনি ওরা নিয়োগও দেয় নাই। আমাদের নদীগুলো রক্ষা করার জন্য দায়িত্ব তো নদী রক্ষা কমিশনের। এই কমিশনে কিন্তু এখন কোনো চেয়ারম্যান নাই। ঠিক আছে, ওনাকে বাদ দিয়েছেন, উনি বেশি কথাবার্তা বলে, ঠিক আছে বাদ। যে কথাবার্তা বলে না অথচ কাজ করে, সেরকম একটা লোক আনেন, আনতে তো পারেন না, গত কয়েক মাস হয়ে গেছে। তার মানে কি, বিষয়টা হলো কি, এই যে বিষয়গুলো সবুজ বলেন, পানি বলেন, মানুষের একটা সমন্বিত পরিকল্পনা বলেন, এগুলোকে না আসলে গুরুত্ব দেওয়া হয় না আমাদের এই দেশে। আমরা আসলে গুরুত্ব দিতে অভ্যস্ত না, আমাদের সরকারি দলও অভ্যস্ত না এটা নিয়ে, সরকারও অভ্যস্ত না, এবং বিরোধী দলের সরকারকে এবার সচেতন করবে। কারণ এই যে বলছে যে সরকারকে দায়ী করলো বিরোধী দল, তারা কি সুনির্দিষ্টভাবে বলেছে সরকারকে কি করতে হবে? তাকে বলেছে? বিরোধী দলের কাজ কিন্তু কেবল বিরোধিতা করা না, বিরোধী দলের কাজ কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন করা। তাদের বলা উচিত যে সরকার যদি না করে না করুক, আপনারা করেন। কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো কিন্তু সাধারণ মানুষের হাতে, মানুষের সচেতনতার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে। মানুষকে সচেতন করার কোনো দায়িত্ব তারা নিয়েছে, আবার সরকার নিয়েছে। সরকারের এই ক্ষেত্রে অনেকগুলি দপ্তর আছে, অনেকগুলি বিভাগ তার কাজ করে, মন্ত্রণালয় পর্যন্ত আছে। তারা কি এই সমস্ত ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে? আপনি বলেন, ঢাকার চারদিকে জলাধার আছে আমাদের, এটার মধ্যে যদি কাউকে আপনি মানে যদি ধাক্কা দিয়ে ফেলে দেন এই পানিতে, তাকে আর মারতে হবে, অমনি মরে যাবে সে, গোসল করা তো দূরে থাক। অথচ এই জলাধারে কি একসময় মানুষ মাছের চাষ করতো না? এগুলি তো অনেক, এগুলি কে করছে, কে মারছে? সরকার দেখার দায়িত্ব দেখে নাই, মানুষ অসচেতন অথবা মানুষ বেশি স্বার্থপর, তারা করছে। তো এইগুলি আসলে না একটার জন্যই দায়ী না, এই সঙ্গে সবাই ইন্টার রিলেটেড, সবাই কোনো না কোনোভাবে দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। প্রকৃতির প্রতি যার যার দায়িত্ব মানে কেউ আসলে সেভাবে পালন করেনি। জি জি, আমি এইচ.এম. বদিউজ্জামান এমপি, আমি আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে মানে আজকেই ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি একটি বিবৃতি দিয়েছেন। মানে এই সময়ে এসে কেন এরকম বিবৃতিটা দেওয়ার মানে প্রেক্ষাপটটা কি, সেটা একটু জানতে চাচ্ছি আর কি, যে বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে তো মাঝে মাঝেই মিট দ্য প্রেস করেন, উনি মিডিয়ার মুখোমুখি হন, এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময় বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল, সেখানে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়েছিল। সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল কেন বিএনপির কর্মসূচির সময়, সেটারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো এটা মানে উনি তো সবসময় বিভিন্ন দলের কর্মসূচি বা আমাদের এখন স্থানীয় সরকার নির্বাচন চলছে, এগুলো নিয়ে দলের অবস্থানটা, এগুলো নিয়েই তো উনি মিডিয়ার সামনে আসেন। এখানে আমি মনে করি যে বিএনপিকে নিয়ে আমাদের এই মুহূর্তে খুব বেশি মাথা ব্যথার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আর মাথা ব্যথা নাই, কিন্তু বিবৃতি তো দিচ্ছেন। হ্যাঁ, দেখুন, রাজনীতি আপনারা বলছেন একটা ডেমোক্রেটিক দেশে এখানে রাজনীতি তো চলমান, এবং এখানে বিএনপি তো তাদের কোনো আন্দোলন সংগ্রামে না থাকলেও তাদের তো ঘরে বসেও বিবৃতি তাদের রিজভী সাহেব দিতেই থাকে। এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে তো মানে সিরিয়াস ইস্যু হিসেবে আমরা দেখছি না। এবং আজকে আপনারা জানেন যে দেশের মানে মাকসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে আসলে এই গরমের যে বিষয়টা আপনি প্রশ্ন করেছিলেন, যে দেখুন আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে, বিএনপির আমলে 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, আর আজকে সেটা 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, আজ থেকে 3 দিন আগের যেটা। এখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি সেটা প্রায় 33,000 মেগাওয়াট হয়েছে। তো এই যে ডেভেলপমেন্ট এবং এই যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এবং আমাদের দেশের শিল্প কলকারখানা বলেন বা আমাদের হাউস হোল্ডে বিদ্যুতের ব্যবহার বলেন, সমস্ত জায়গায় এরকম প্রত্যেকটা মানে আমাদের দেশের এই টেম্পারেচার বাড়ার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আজকে বাংলাদেশ প্রতিদিনে একটা রিপোর্ট দিয়েছে তারা, সেখানে তারা একটা অ্যানালাইসিস দেখিয়েছেন যে কোন কোন ক্ষেত্রে এই মানে তাপমাত্রা বাড়ার পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করছে। তো সেখানে এটা যেমন একটা কারণ, আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেড়েছে, আমাদের যানবাহনের সংখ্যা বেড়েছে, আমাদের এয়ার পলিউশন আছে, ওয়াটার পলিউশন আছে, আমাদের বিভিন্ন গ্রাম শহর থেকে গ্রাম পর্যায়ে
যে আগে হিউজ ওয়াটার বডি ছিল আমাদের এই টেম্পারেচারের কন্ট্রোল করার ক্ষেত্রে, সেই ওয়াটার বডিগুলো একটা পজিটিভ ভূমিকা রাখতো। আজকে সেই ওয়াটার বডিটা কমেছে। সেই ওয়াটার বডি বা জলাধার রক্ষার দায়িত্ব তো সরকারের ছিল। দেখুন, ডেভেলপমেন্টের কিছু হ্যাজার্ড তো আছে, এটা তো আমাদের অস্বীকার করলে চলবে না। আমাদের দেখুন, আজকে ফরেস্টেশন নিয়ে কথা হচ্ছে যে আমাদের একটা দেশের 25% বনভূমি থাকা দরকার। বাংলাদেশে সেটা 16-17% এই মুহূর্তে আছে। আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে তো সবসময় বনায়ন সৃষ্টি করার জন্য, বা আমাদের এখন যে হাইওয়েগুলোতে দেখবেন যে কীভাবে ফরেস্টেশন করা হচ্ছে, বা আমাদের সোশ্যাল ফরেস্ট ডিপার্টমেন্ট তারাও কিন্তু গ্রামীণ আমাদের যে রাস্তাঘাটগুলোতে রয়েছে প্রচুর কিন্তু আমাদের ফরেস্টেশন হচ্ছে। তা আমরা জানি যে এর আগে কিন্তু এটা অনেক নেমে গেছিল। 17% যেটা এখন আছে আমাদের বনভূমির পরিমাণ, এটা একসময় 14-15-তে নেমে গিয়েছিল। সেখানেও কিন্তু উন্নতি আছে আমাদের। আর আমাদের ছোট্ট একটা দেশ, এখানে আমাদের কিছুটা তো আমাদের অসচেতনতা রয়েছে। আর যে মানে আমাদের গ্লোবাল যে ইস্যুগুলো, সেগুলো তো আসলে আমরা একা সেগুলো কন্ট্রোল করতে পারছি না। সেক্ষেত্রে তো আমাদের কিছুটা হলেও মানে আমাদের ক্যাপাসিটির অভাব রয়েছে, সেটা তো স্বীকার করতেই হবে। তো যাই হোক, আমরা মনে করি যে আমাদের জনসচেতনতা তৈরি হলে, এবং আজকের এই ক্লাইমেট চেঞ্জ এই ইস্যুতে কিন্তু সারা পৃথিবীতেই আজকে কাজ করা হচ্ছে। বিশেষ করে আমাদের ইয়াংদের মধ্যে এই সচেতনতাটা সবচেয়ে বেশি। আজকে ইন্টারন্যাশনাল সকল অর্গানাইজেশন, আমাদের ইউএন থেকে শুরু করে সকল অর্গানাইজেশন কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে আজকে সবাই কথা বলছে এবং সবাই সচেতনতা সৃষ্টির জন্য। আমরা কিছুদিন আগে আমাদের কিছু পার্লামেন্ট মেম্বার আমরা আইপিইউ কনফারেন্সে গিয়েছিলাম, সেখানেও কিন্তু এই ইস্যুটা মানে ক্লাইমেট চেঞ্জ ইস্যু এবং আমাদের ইয়থ পলিটিক্সে ইয়থের ইনভলভমেন্ট বেশি। কারণ তরুণ আগামী দিনের এই পৃথিবী বা আমরা যে সবুজ পৃথিবী বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেটার জন্য ইয়াংদেরকে বেশি অ্যাওয়ারনেস তৈরি করা এবং আমাদের ওম্যান এম্পাওয়ারমেন্ট, এইসব ইস্যুগুলোই কিন্তু সামনে উঠে এসেছে, আমরা দেখেছি। জি, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো। পিন্টু ভাই, আমি আপনার কাছে আসতে চাই, মানে এই প্রসঙ্গেই মানে আপনার বিশ্লেষণটা কি? মানে রাজনীতিটা যেভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থাপিত হচ্ছে এবং একটা ইস্যু, গরমের মতো একটা ইস্যুকে বিএনপি যেভাবে অ্যাড্রেস করছে, এখানে আপনি আমাদের রাজনীতির প্রবণতা কি দেখেন? এগুলোকে কগনিজেন্সে না নিলেই পারেন। আমাদের রাজনীতিতে এগুলো, রাজনীতিবিদরা অনেক সময় হয়েছে কি, কিছু না কিছু একটা বলতে হয়, তাই বলেন। কারণ বললে মনে হয় আমরা তাদেরকে অপমান করছি, বিষয়টা তা না। কিছু কিছু জিনিস, এই যে ধরেন এই কি গরমের জন্য আওয়ামী লীগ দায়ী, আবার ধরেন এক সময় কি যে রানা প্লাজা আপনার ধাক্কা দিয়ে ছাত্রদলের ছেলেরা ভেঙে ফেলছে, আমাদের হোম মিনিস্টার বলেছিলেন না। তো এইগুলো যদি সিরিয়াসলি নেই তো এক জিনিস, সিরিয়াসলি নেওয়া যায় আমাদের রাজনীতিবিদদের ভাষা কি, সিরিয়াসলি নেওয়া যায় আমাদের রাজনীতিবিদরা কখন কি আচরণ করেন, এই সমস্ত বিষয় নিয়ে একাডেমিক ডিসকাশন হতে পারে। যে কিন্তু এখন গরমের জন্য আওয়ামী লীগ দায়ী বা গরমের জন্য বিএনপি দায়ী, বা ধরেন এই পলিটিক্যাল পার্টিকে যদি আপনি করেন মূল ফোকাস থেকে আমরা সরে যাই, দেখেন এই রাজনীতি আপনার হেফাজতের তাণ্ডবের কথা মনে আছে আপনার? ওই তাণ্ডবের সময় আপনি দেখবেন বিএনপি, জাতীয় পার্টি সহ আরও কিছু দল ওই তাণ্ডবে যারা অংশ নিতে আসছিল সারা দেশ থেকে, সবাইকে পানি, এরশাদ সাহেব নির্দেশ দিলেন সবাইকে পানি খাওয়াও, খালেদা জিয়া নির্দেশ দিলেন এদেরকে খাবার দাবার দাও, সাদেক হোসেন খোকা কোঅর্ডিনেট করলেন। রাজনীতি ছিল ওখানে, স্বার্থ ছিল। আজকে যে গরমটা বাংলাদেশে চলছে, বা এই গরম হাওয়া বয়ে যাচ্ছে, দাবদাহা তাপদাহ যেটাই বলেন, রাজনৈতিক দলগুলোর স্বেচ্ছাসেবক দল আছে, স্বেচ্ছাসেবক পার্টি আছে, স্বেচ্ছাসেবক লীগ আছে। তো এই সংগঠনগুলো কি এই ঢাকায় তো ভাসমান মানুষ কয়েক লক্ষ, রিক্সা চালক কয়েক লক্ষ, হ্যাঁ, এই গরমের মধ্যে যারা রাস্তায় থাকে, খায়, ঘুমায়, এই সংখ্যা কিন্তু কম না।
এই মানুষগুলোর জন্য তো পানিটা নিয়ে যেতে পারত, এই মানুষগুলোকে ঠান্ডা পানি বিতরণ কর্মসূচি দিতে পারত, এই মানুষগুলোকে হাত পাখা বিতরণ করতে পারত। মানে আমি বলছি এইটা যে এইটা হলো জনকল্যাণমুখী রাজনীতির কর্মসূচি যখন ভাববেন, শুধুমাত্র সরকারে যাওয়া, সরকারের পতন বা সরকার ক্ষমতা দখল, এই তো রাজনীতি না। রাজনীতিবিদরা একসময় কর্মসূচি দিতেন না, বন্যায় হলে লাইন ধরে তো এই দেশের ছাত্র যুবক সবাই তো গিয়ে ঝাঁপিয়ে পড়তো। বিএনপি পল্টন এলাকায় খাবার পানি স্যালাইন এগুলো বিতরণ করেছে। আমি সেইটা এখন যদি বলেন কতটুকু, এটা জাস্ট ক্যামেরার সামনে কিছু একটাই। আওয়ামী লীগও দেখবেন যে কালীপুর সময় এটা করতেছে, হ্যাঁ, কেউ না কেউ এটা করছে, এইটা কোনো হিসাবে পড়ে না। এটা রাজনৈতিক শক্তির চেয়ে বড় শক্তি কিন্তু কোনো দেশে নাই। বাংলাদেশেও যদি বলেন রাজনৈতিক শক্তি সবচেয়ে বড় শক্তি, এই শক্তি চাইলে এটা সম্ভব যে ঢাকা শহরে তারা লক্ষ লক্ষ কর্মী সমর্থক তাদের, তাই না? তো এদেরকে মাঠে নামাই দাও না বাবা। তারপরে যে ধরেন এই যে আমরা যে কর্মসূচির কথা বলি, এই যে বিদ্যুতের কথা বলেন, হ্যাঁ সাশ্রয়ী হইতে তো আমরা বলি, কেন আপনি প্রধানমন্ত্রী কিন্তু দীর্ঘদিন ধরে সাশ্রয়ী হওয়ার কথা বলছেন। এখন তিনি আগে থেকেই বুঝতে পারছিলেন যে কি ধরনের সিচুয়েশন হবে, তো এক ধরনের মন্দাভাব আসতে পারে, যুদ্ধ, কোভিড গেল, যুদ্ধ আসছে, আবার আরেক যুদ্ধ শুরু হয়েছে। উনি আমাদেরকে বারবার এটা সতর্ক করে দিয়েছেন, বলেন 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। হ্যাঁ, উনি যেই সুদূর প্রসারী চিন্তা থেকে এই কথাগুলো বলেন, দলের ভিতরে সেটা ঠিকভাবে ট্রান্সলেট হয় না। এই কাজটা আমি আপনি কেন তার কথাটা শুনি না? এই শোনার আপনার উদাহরণটা তৈরি করতে হবে ঘরের ভিতর থেকে। ওনার দল যদি সেটা করত, দলের নেতারা যদি সেটা করত, দলের সংগঠনগুলি যদি সেটা করত, দেখতেন যে অন্যরাও সেটা ফলো করত। আপনার কথা আমি ঘরের মানুষই শুনি না, আরেকজন শুনবে কেন? এখন এই কারণে আমি বলছি যে আজকে এই গরম বলেন, এটা গ্লোবাল ওয়ার্মিং তো আছেই, তার বাইরেও এই 3-4 ডিগ্রি তো বেড়ে যায় আমাদের নিজের কারণে, আমরা বাড়িয়ে দিই। শহরটাকে আমরা গরম রাখার চেষ্টা করি, মানে ঠান্ডা রাখার চেষ্টা করি না। আমরা রাজনীতিতে গরম থাকি তো ওই সব জায়গায় গরম রাখার চেষ্টা করি। আমরা যদি এই যে গাছ লাগানোর কথা বলেন তো আমরা কি গাছ লাগাই? লাগাই না। এটা সরকারই লাগায় ঘুরে ফিরে, এটা ঘুরে ফিরে কিন্তু সরকারই লাগায়, সরকারের বনায়ন কর্মসূচি আছে। আবার এটাও তো রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি দিতে, সরকার বলতে আমি আওয়ামী লীগের কথা বলছি, বিএনপি সরকারে আসলেও বিএনপির ওই যে একই কর্মসূচি থাকে। আবার কাটেও তো সরকারি না, কিছু কিছু গাছ দেখেন এই জায়গায় বলে না, আলাদা ডিবেট হবে, কিছু কিছু গাছ কাটতেই হয়। হ্যাঁ, আপনি ওই যে এটাও সরকার শেখ হাসিনা বলে দিতেন যে একটা গাছ কাটলে 10টা গাছ লাগাবা, অযথা গাছ কাটছে কিনা সেটা যদি ওটার প্রতিবাদ করতে হয়। হ্যাঁ, এই যে কিছু কিছু গাছ কাটার জন্যই হয়তো প্রকল্প নেয়, এইটা একটা। আবার ধরেন কিছু কিছু জায়গা আছে চুরি হয়, বন উজাড় হয়ে যায়, বনের বাইরে দিয়ে দেখবেন ভালো বন, ভিতরে দেখবেন যে গাছ পোকলা হয়ে গেছে, পাহাড় কাটি আমরা এই যে এইটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, পারে না সরকার, এটা এই সরকার না, কোনো সরকারই পারে নাই। এই যে জলাভূমিগুলো ভরে যে হাউজিং কোম্পানিগুলো হয়েছে, এখন আপনি বলতে পারেন মানুষ থাকবে কোথায়, আমার তো বাড়িঘর লাগবে। আপনি শহরটাকে হরাইজন্টালি বাড়াবেন না ভার্টিক্যালি বাড়াবেন, এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আপনি 20 তলা বিল্ডিং বানানোর সুযোগ দিবেন না আপনি বলবেন যে 5 তলার বেশি বানাতে পারবা না, আপনার জমি নষ্ট হবে অনেক। তো এই জায়গায় আপনি যদি দেখবেন যে ঢাকার আশেপাশে এই বলেন যে এই আশুলিয়ার দিকে বলেন, নারায়ণগঞ্জের দিকে বলেন, রূপগঞ্জের দিকে বলেন, এগুলি তো জলাভূমি, আমাদের বোধহয় 1990 সালে বোধহয় এই আইনটা হয়েছে। তো কই দিনের পর দিন তো ভরাট হয়ে যাচ্ছে, খাল বিল ভরাট হয়ে যাচ্ছে। এই মাফিয়া চক্রের সঙ্গে সরকার তো পাইরা ওঠে না। তো আপনি এখানে এই পুকুর কাটবেন নাকি পুকুর ভরাট করবেন, সরকারের নীতি আছে। এখন আমরা সব সময় এই ভরাটের পক্ষে। আপনি দেখবেন যে আপনার এই যে একটু আগায় গেলেই আমরা সুন্দর ঈদের নামাজ পড়ি, ঈদগাহ, সুন্দর সবুজ মাঠ, এখানে তো জোড়া পুকুর ছিল, এটা হয়তো আপনি দেখেন নাই, আমি তো দেখেছি। হ্যাঁ, বিরাট পুকুর, এই পুকুরটা ভরে এরশাদের সময় কিন্তু ঈদগাহ করা হয়েছে। হ্যাঁ, আজকে এই পুকুরটা থাকলে কি সুন্দর একটা দৃশ্য হতো, বিশাল পুকুর, ইয়ার অবয়বটা পড়তো আপনার ওই যে হাইকোর্ট বিল্ডিংয়ের
লাইন ধরে মানুষ সেলফি তুলতো, বিনোদনের জায়গা হতো, কিন্তু আমরা ভরে ফেলেছি। আমার কথা হলো এই জায়গায় সরকারের দায় থাকে হলো নীতির দিক দিয়ে, আপনি নীতি নিচ্ছেন কিনা। আর একটা হলো নীতি নেওয়ার পরেও বাস্তবায়নে আপনি কতটা কঠোর হতে পারছেন। সেই জায়গায় বিভিন্ন সময় দেখেছি আমরা যে পরিবেশের বিষয়ে অনেক চাপ দেওয়ার পর বিএনপির আমলে, সেটা 2002-03 সালের দিকে ব্যাপক চাপ সৃষ্টি হওয়ার পর একটা আইন করলাম কি পলিথিন ব্যবহার করা যাবে না। সয়লাও হয়ে গেছে পলিথিনের ফ্যাক্টরির অভাব নাই, কিছু তো করা যাচ্ছে না। করা যাচ্ছে না কেন? ওই যে প্রায়োরিটির বিষয়। তারপরে ধরেন এই যে আপনি দেখবেন যে বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন আমরা কবে থেকে শুরু করেছি, সেই বুড়িগঙ্গা এখন তো বোধহয় মৃত প্রায় না। তো এই 20-25 বছরও কিন্তু এটা একটা টাস্কফোর্সও ছিল, কিন্তু কেয়ারটেকারের আমলে কিছু অভিযান হয়েছে, কারণ কেয়ারটেকারের সময় কিছু লোকজন সরকারের মধ্যে ছিল, ড্রেজিংও করেছিলেন, কিন্তু এরপরে আর কোনো খবর নাই। তো এই জায়গাটায় কাজ করতে গেলে আমি মনে করি এটা মাসুদ কামাল ভাই যেটা বলছেন, নষ্ট যেমন আমরা সবাই মিলেই করেছি, কাউকে আপনি এককভাবে দায় দিতে পারবেন না, কিন্তু ঠিক করার দায়টা কারো না কারো একটা নেতৃত্ব দিতে হবে। সেই জায়গায় একটা কঠোর নেতৃত্ব দরকার। আর দায়ী ব্যক্তিদের আমি যেটা বলি, যারা দোষী তাদেরকে আমরা কখনো শুলে চড়াই না। এটা যদি আমরা করতে পারি না, দেখবেন যে অনেক কাজ এগিয়ে গেছে। আর এই গরমের মধ্যেই ওই যে গরম গরম বক্তৃতা দেওয়া বন্ধ হয়ে যাবে। জি মিন্টু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। বিএনপির অংশগ্রহণকারী 64 নেতাকে শোকজ করেছে দলটি। তো মানে নেতাদের যে অংশগ্রহণের যে হার এবং যে শোকজ এবং ব্যবস্থা সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে, মানে এই উপজেলা নির্বাচনে বিএনপির যাওয়া না যাওয়া নিয়ে আপনার বিশ্লেষণটা কেমন? না, শোকজ বিএনপির ব্যাপারটা হচ্ছে কি, বিএনপি তো এই নির্বাচনে অংশ নেবেন এটা আগেই ডিসাইডেড, এবং তারা এই নির্বাচন করে তারা বলেছে যে এই সরকারের অধীনে তারা কোনো নির্বাচনে যাবে না। তো সেই বিচারে বিএনপি নির্বাচনে না যাওয়াটা এটা ওদের পলিটিক্স, তাদের এটি পলিটিক্স। এটা আমাদের গণতন্ত্রের জন্য কতটুকু ভালো কি মন্দ, বিএনপির জন্য কতটা ভালো বলে মনে করেন আপনি? হ্যাঁ, এরকম মানে নির্বাচন মানে লাগাতার নির্বাচন বর্জনের যেই সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, এটা বিএনপির জন্য কতটা ভালো হবে বলে আপনি মনে করেন? বিএনপির জন্য ভালো মন্দ এটা তারা বুঝবে, এটা আমি বুঝবো না। আমি বলতে পারি যে আমাদের জন্য ভালো কি মন্দ, বিএনপি তো একটা পলিটিক্স থাকবেই, তারা পলিটিক্স, তাদের এটাই তাদের পলিটিক্স। এবং এই পলিটিক্সটা তারা যদি বলে, আপনি যদি তাদের পক্ষে বলতে পারেন এতে তাদের লাভ কি হয়েছে, লাভ কিন্তু হয়েছে। দেখেন, বিএনপি আজকে নির্বাচনে যায়নি বলেই কিন্তু আওয়ামী লীগকে প্রথমত নৌকা বাদ দিতে হলো, দ্বিতীয়ত তাদেরকে বলতে হলো যে আত্মীয় স্বজনকে নমিনেশন দিবেন না, এটা কিন্তু বলতে হয়েছে। বিএনপি যদি নির্বাচনে যেত, ধরা যাক বিএনপি এখানে ধানের শীষে নির্বাচনে থাকলো, তাহলে কি আওয়ামী লীগ নৌকা বাদ দিত? পারতো না, তাদের নৌকা রাখতে হইতো। আত্মীয় স্বজন এভাবে আসতে পারতো না। তখন সবাই মিলে ঠিক করতো এই এলাকায় কে বেশি জনপ্রিয়, তাকে দাও, তা নাহলে কিন্তু তোমার প্রার্থী ফেল করবে, এটা করতে হইতো। কিন্তু এখন কি হচ্ছে, এখন তারা জানছে যে এমপি সাহেবের ভাই ইলেকশনে দাঁড়িয়েছে, অর্থাৎ এমপি সাহেবের সাপোর্ট তার উপরে আসছে এবং সব আওয়ামী লীগের লোক তাকে, এখন সে মানে একটা সম্ভাবনা, সে জানতেছে যে মানে এমপি যাকে নমিনেশন দেবে সেই পাস করবে। তো এই যে বিষয়টা, এটা তো বিএনপির বয়কটের কারণে হয়েছে। আওয়ামী লীগকে তো বিএনপি বিপদে ফেলে দিছে। এখন আওয়ামী লীগ মনে করতেছে কে আসে না আসে, কি আসে যায়, আমি আমার মতো করে করব, তারা করতেছে। বাট এটা কি, এই ঘটনাটা কি দেশের বাইরে বলেন, দেশের মানুষের কাছে বলেন, কখনো তো লেখা হবে ইতিহাস, তখন কি এটা খুব পজিটিভ ইতিহাস হিসেবে থাকবে? আওয়ামী লীগের জন্য থাকবে না। আজকে থেকে 15 বছর 20 বছর পর যখন এই ইতিহাসটা লেখা হবে, তখন সেটাকে আওয়ামী লীগের জন্য খুবই গণতান্ত্রিক একটা সিদ্ধান্ত ছিল, এইভাবে থাকবে না। বিএনপি তো এটাই চাচ্ছে, এটা বিএনপি। এখন আপনি বলবেন যে আমার জন্য ইতিহাস লিখতে চাচ্ছে না, ইতিহাস লিখতে যাচ্ছে না, তারা সরকারকে বেকায়দায় ফেলতে যাচ্ছে, সরকারকে বেইজ্জতি করতে যাচ্ছে, এবং সরকার অনেকটা বেইজ্জতি হচ্ছে। দেখেন, মানে কৌশলগতভাবে কি আসলে বিএনপি লাভ হচ্ছে? আমি বলি আপনাকে, বিএনপি লাভ হচ্ছে কিনা জানি না, বিএনপি জানে, এটা বিএনপি জানে, এটা আমি বলতে পারবো না। বিএনপি কি পলিসি এটা আমি বলতে পারবো কম করে, আমি আমার কথা বলি। কিন্তু আমি খালি ওই জায়গায় একটা কথা বলি, দেখেন আপনি একটা জিনিস, আওয়ামী লীগ কতটা বেকায়দায় পড়ছে। আওয়ামী লীগকে বলতে হচ্ছে যে আপনার ভাই ব্রাদার যারা আছে আত্মীয়স্বজনকে নির্বাচনে নমিনেশন দিবেন না, বলছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, এটাও বলছে। যখন নমিনেশনের উড্র হয়েছে প্রথম পর্বে, তখন সাধারণ সম্পাদক সাহেব কি বলেন, সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। তার মানে উনি ক্লিয়ার না যে আদৌ ব্যবস্থা নেওয়া হবে কিনা। আর ব্যবস্থা যখন নেওয়া হয়,
তখন কি হয়, কি ব্যবস্থা নেওয়া হয়? কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। কোনো ব্যবস্থা যদি নেওয়া হয়, এই ব্যবস্থা নেওয়া যে একটা মানে কোনো গুরুত্ব বহন করে না। তার জলজন্ত প্রমাণ তো হাতের কাছে। গাজীপুরে জাহাঙ্গীর আলম আজীবনের জন্য বহিষ্কার করার পরে 11 মাস পরে আজীবন শেষ হয়ে গেছে, পরে আবার আজীবন বহিষ্কার করতে হয়েছে, আবার ফেরত দিতে হয়েছে। একজন লোককে 2 বার বহিষ্কার করে আবার ফেরত নেওয়া, এটা কি আওয়ামী লীগের জন্য সম্মান বৃদ্ধি করছে? করে নাই, বরঞ্চ প্রমাণ করছে যে গাজীপুরে আওয়ামী লীগের যে জাহাঙ্গীর আলম পাওয়ারফুল। তার ফল কি হয়েছে? 27 জানুয়ারির নির্বাচনে প্রত্যেকটা জায়গায় বিদ্রোহী প্রার্থীদের পক্ষে জাহাঙ্গীর আলম করছে। তো এটা হলো অন্য হিসাব, আমি ওটা বলছি না। বাট আমি কি চাই, আমি একজন সাধারণ পাবলিক হিসেবে, একজন ভোটার হিসেবে আমি শেষ করে দিচ্ছি। আমরা কি চাই? আমরা ভাই আওয়ামী লীগ বিএনপির উপস্থিতি সহ একটা নির্বাচন চাই। বাংলাদেশে যে সরকারি আসুক, যদি আওয়ামী লীগ বিএনপির যে কোনো, এখন পর্যন্ত যে অবস্থা, যদি আওয়ামী লীগ বিএনপি দুজনের একজনও নির্বাচন, যে কোনো একজন নির্বাচনে অংশগ্রহণ না করে, সেটা আসলে কোনো নির্বাচন না। সেটা হলো যারা নির্বাচনে থাকে তাদের দলীয় ম্যানেজমেন্ট, আর কিছু না। কাজে আমরা এই পরিস্থিতি চাই না। এখন যেভাবে যাচ্ছে, যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ নিয়ে এই নির্বাচনে যাবে না তো বিএনপির সঙ্গে, তারা বলবে আমরা যাবো না। তাহলে জনগণ কি বলবো? জনগণের কোনো গুরুত্ব থাকলো না। জি কমল ভাই, আপনাকে ধন্যবাদ। বদিউজ্জামান এমপি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। যেটি জানতে চাচ্ছি, যেটি মাহমুদ কামাল ভাই যেটি বলছেন যে বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করার কারণে আওয়ামী লীগের ইজ্জতের হানি হয়েছে এবং আপনারা বিপদে পড়েছেন, এবং সেটার সাথে আপনি একমত কিনা? এবং রুহুল কবির রিজভীও বলেছেন যে দেশ জুড়ে এমপি রাজ শুরু হয়েছে, এমপিদের রাজত্ব শুরু হয়েছে। দেখুন, বিএনপি তো একথা বলবেই, কারণ আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে দেখুন বিএনপি একটা রাজনৈতিক দল, তারা যদি নির্বাচন বর্জন করে সেক্ষেত্রে জনগণ তো ভোট দিয়েছে। দেখুন, জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু মানে বিশেষ করে আমাদের গ্রামীণ জনপদগুলোতে হিউজ জনগণ ভোট দিয়েছে। কোনো কোনো জায়গায় 65% ভোটার ভোট দিয়েছে। এই নির্বাচনেও সে কারণে আমাদের দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি, এবং আমরা মনে করছি যে এটা একটা কম্পিটিটিভ ইলেকশন হবে। সেটাকে মানে বিএনপি অংশ নিলেও আপনারা দলীয়ভাবে দিতেন না এবার? না, সেটা তো এটা দলীয় একটা আমাদের কৌশলের ব্যাপার। যদি আমাদের যে স্থানীয় সরকার যে আইন যেটা হয়েছে, সেখানে যদি সব দল নির্বাচনে ওইভাবে অংশগ্রহণ করতো, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগও তাদেরকে দলীয় মনোনয়ন দেওয়ার প্রয়োজনীয়তা মনে করতো। যেহেতু বিএনপি তারা জোটগতভাবে বা দলগতভাবে তারা ভোট বর্জন করছে, হ্যাঁ, সেহেতু আমাদের তো এই ইলেকশনে জনগণকে তো ভোট তাদের মতামত ব্যক্ত করার সুযোগটা তো তৈরি করে দিতে হবে। এবং আমরা চাই জনগণ এই নির্বাচনে সবাই ইন্ডিপেন্ডেন্টলি এখানে ইলেকশন করতেছে এবং মানুষ পার্টিসিপেট করুক, তারা তাদের মতামতের বহিঃপ্রকাশ ঘটাক। আওয়ামী লীগ সেই সুযোগটি জনগণকে করে দিয়েছে এবং আমরা তো সেটা চাই যে এখানে, কিন্তু তার মধ্যে তো কিছু মানুষের ভিতরে তো একটা মানে জেতার একটা আগ্রহ থাকবে। এখানে সবাই তো আর এই ধরনের ইয়ে করছে না, দু একটি জায়গায়। উপজেলা নির্বাচনে আপনার কোনো স্বজন আত্মীয় ওনারা কি প্রার্থী হয়েছেন? আপনি তাদেরকে? না, যে অর্থে স্বজন বলা হচ্ছে সেই অর্থে না, সেই অর্থে না। আমাদের ওখানে তো বিভিন্ন ধরনের প্রার্থীরাই অংশগ্রহণ করবে নির্বাচনে। মানে এই নির্বাচনে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগ বেকায়দায় পড়েছে বিএনপি না আসার কারণে, সেইটা কি আপনি মনে করেন? না, দেখুন, বিএনপি তো আমাদের এমপি হিসেবে আপনি হয়তো আপনার স্বজন বা কাছের কাউকে স্থানীয় সরকার নির্বাচনে এখানে দল যেহেতু দলীয় মনোনয়ন কাউকে দেয় নাই, সেহেতু এটা পার্টিসিপেটরি ইলেকশন হবে। এখানে আমাদের বেকায়দায় পড়ার কোনো সুযোগই নাই। যেটা আমাদের জাতীয় সংসদ নির্বাচন ছিল, সেখানে তো আমরা ভোটের উপস্থিতি এবং আমাদের একটা কম্পিটিটিভ ইলেকশন আমরা উপহার দিতে সক্ষম হয়েছি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সেই ধরনের বেকায়দায় পড়ার কোনো সুযোগ নেই। মাহমুদ কামাল ভাই যেটি বলছেন যে এই নির্বাচনে মানে জাতীয় নির্বাচন এমনিভাবে একটা আন্তর্জাতিক ভাবমূর্তিতে প্রভাব রাখে এবং এই নির্বাচন উপজেলা নির্বাচন পৃথিবীর বহু রাষ্ট্রে এর চেয়েও মানে বাজে ইলেকশন হয়। এবং আপনি দেখেন যে আমি কোন দেশের কথা বলবো, যে পাকিস্তানের কথা বলেন বা অন্যান্য এই আমেরিকার ইলেকশনেও এখন সেখানে সংঘাত সংঘর্ষ অনেক কিছুই হয়। সেক্ষেত্রে বাংলাদেশের ইলেকশন এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আমি মনে করি যে অনেক মানে গ্রহণযোগ্য ইলেকশন হয়েছে এবং সেটা প্রুফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে কয়েকটা নির্বাচন নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে,
সেই মানে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা দেশে বিদেশে কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে এবং অনেক ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আমরা দেখেছি সেখানে এই বিষয় নিয়ে পৃথিবীর কারো কোনো মাথা ব্যথা নেই। জি, আপনাকে ধন্যবাদ। আমি পিন্টু ভাই আপনার কাছে আসি যে উপজেলা নির্বাচনে অংশ নেয়া এবং না নেয়ার ভেতর দিয়ে কার লাভ কার ক্ষতি হচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, এই ধরনের শুধু উপজেলা না, স্থানীয় বাংলাদেশে সরকার নির্বাচন না, স্থানীয় সরকার না, যে কোনো নির্বাচনেই বাংলাদেশে এখন যে নির্বাচনগুলো হচ্ছে এটা তো একটা নতুন ধরনের প্যাটার্ন তৈরি হয়ে গেছে। নির্বাচন নিজেরা লড়াই বা বিএনপির বয়কটটা একটা অভ্যাস হয়ে গেছে। এখন যেটা মাসুদ কামাল তো বললেন, বিএনপির লাভ না খেলে ওটা বিএনপি বলতে পারবে, কিন্তু একটা জিনিস তো ঠিক যে আপনার নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ, এটা নিয়ে আমি মানে ডিবেট করারও কোনো দরকার মনে করি না। আবার বিএনপির কৌশলও আমার মনে হয় ঠিক না, এটাও আমার কাছে মনে হয়। কারণ যে পরিবেশ পরিস্থিতি এবং প্রেক্ষাপটে এই গত নির্বাচনগুলো হয়েছে, সেই পরিবেশ পরিস্থিতি কি আগামী নির্বাচনের আগে বিএনপির পক্ষে পাল্টানো সম্ভব? আমার তো মনে হয় বিএনপির পক্ষে পাল্টানো সম্ভব না। তাহলে আগামী নির্বাচনও বিএনপি যাবে না, একই যুক্তি যদি আপনি মানেন। সেই হিসাবে দেখা যাচ্ছে যে বর্তমানে আপনার 24 বছর, আগামী 29-এ যদি নির্বাচন হয়, 24 বছর আপনি ক্ষমতার বাইরে। আপনি যদি এই ব্যবস্থাটা চেঞ্জ করতে না পারেন, যেটা আমরা সবাই চাই, ধরেন আমিও বলি যে সবার ভোট দেওয়ার অধিকার বাস্তবায়ন ঘটাতে হবে, আমার ভোট আমি দেব, যেটা বলি, সেই সুযোগ সবসময় থাকে না বলতেছি আমরা, হ্যাঁ, বা অপশন আমি পাচ্ছি না। কিন্তু 2029-এ গিয়ে কি সে অপশন পাবো এই নিশ্চয়তা বিএনপি দিতে পারবে? তাহলে আবার বিএনপি বয়কট করবে। তার মানে একটি রাজনৈতিক দল আপনার দেখা যাবে যে 30 বছর ক্ষমতার বাইরে, শুধুমাত্র কৌশল কারণে। আমি মনে করি লড়াইয়ের মাঠ থেকে ছেড়ে যাওয়া। এই জায়গায় যদি আওয়ামী লীগের কৌশল, আমি মনে করি যে ক্ষমতায় থাকা, তো যতই বলি আমরা, আলটিমেটলি তো ক্ষমতায় যাওয়া, ক্ষমতা থেকে সরানোর রাজনীতি করে আমাদের দেশের দলগুলো। সেই হিসাবে যদি ধরেন আওয়ামী লীগ সফল, তার কৌশলে বিএনপি মার খেয়েছে। আবার ধরেন আওয়ামী লীগও 21 বছর ক্ষমতার বাইরে ছিল, দেখেন এর মধ্যে দুটো সামরিক শাসন গিয়েছে, ঝড় ঝঞ্ঝা যা বলেন আওয়ামী লীগের উপর দিয়েও গিয়েছে। ওই সময়ের মধ্যেও 78 সালে আওয়ামী লীগ নির্বাচনে গেছে, 79 সংসদ নির্বাচনে গিয়ে 39টা আসন পেয়েছে। আওয়ামী লীগ তো জানতো ফেল করবে, আওয়ামী লীগ জানতো তাকে ফেল করানো হবে, আওয়ামী লীগ জানতো তার এন্টায়ার লিডারশিপ ধ্বংস করে দেওয়া হয়েছে, করেছে, সে কৌশল নিয়েছে। আমি যতটুকু পারি 39 জন গিয়েও আমি সংসদে কথা বলব, আমার গণতান্ত্রিক কাঠামোর মধ্যে ঢুকলাম, রাষ্ট্রের কাঠামোর মধ্যে ঢুকে গেলাম, কিছুটাও তো আমার ভয়েস রেজ করার। সেটা আওয়ামী লীগের পলিসি ছিল, আওয়ামী লীগ সাকসেস হয়েছে, 21 বছর পর ক্ষমতায় এসেছে। বিএনপির পলিসি নিয়েছে বয়কট করে করে যাবে, 24 বছর ধরে বাইরে। এখন জানি না তারা নেক্সট কি করে। তো উপজেলা নির্বাচনগুলোতেও যদি থাকতো, ওই যে কাঠামোর মধ্যে থাকতে পারতো, এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ তো নিজেরাই সব নিয়ে নেয়, দিবে না আপনাকে। সেইটাও একটা প্রতিবাদ যে দেখো আমি নির্বাচনে আসছিলাম, আমাকে থাকতেই দিল না, জোর করে ভোট নিয়ে গেল। এটাও কিন্তু নগ্নভাবে আপনার প্রকাশ করার সুযোগ থাকে। যাই হোক, সেটা বিএনপি বুঝবে। আমি মনে করি যে বাংলাদেশের আপনার এই নির্বাচনটাকে নিয়ে ভাবা উচিত। এইভাবে দিনের পর দিন যদি চলে, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে যেই বিষয়গুলো আপনি বলছেন, এইগুলো বর্তমান বিশ্বে খুব বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করে না। এই 2018 নির্বাচনের পরেও আন্তর্জাতিক বিশ্ব সরকারের সঙ্গে কাজ করেছে, এই গত নির্বাচনের পরেও আন্তর্জাতিক বিশ্ব সরকারের সঙ্গে কাজ করছে, হ্যাঁ, সবাই কিন্তু আছে। তো থাকে, আন্তর্জাতিক বিশ্ব থাকে নানান ইকুয়েশন হিসাব করে। সো এগুলো ওভারকাম আওয়ামী লীগ করে ফেলেছে। বিএনপির বিরোধী দলের যে আন্দোলনই, সেইটাও আওয়ামী লীগ ফেস করে ফেলেছে। এখন আওয়ামী লীগের তৃতীয় যে চ্যালেঞ্জ, অর্থনৈতিক অবস্থাটা, এটা যদি ফেস করতে পারে তাহলে দেখবেন যে এগুলো আবার ছোটোখাটো ইস্যু হয়ে যাবে। সেই জায়গায় আমি বলি যে ওভারকাম হয়তো করা যায়, ইতিহাসে হয়তো খারাপ লেখা থাকবে, কি যায় আসে। মাসুদ ভাই বলবেন ইজ্জত গেছে, এই ইজ্জত নিয়ে আমি চিন্তাই করি না, তা আপনি কি করবেন? আমি ইজ্জত নিয়ে ভাবলাম না রে ভাই, তো কি আমি তো ক্ষমতায় আছি 30 বছর 40 বছর। একটা পর্যায়ে যখন ভিজিবল আরও ডেভেলপমেন্ট দেখতে থাকবেন, মানুষ রাজনীতি থেকে বিমুখ হচ্ছে, তো মানুষ এই নিয়ে ভাববে না। সেইটাও খারাপ, একদিক দিয়ে খারাপ। বহু দূর চিন্তা যদি করেন
একটি রাষ্ট্রের মানুষের জেনারেশনের পর জেনারেশন। তা আমি আপাতত তো সমস্যা না, এইটাই চলছে আমাদের এখানে। তারপরেও আমি মনে করি, শেষ লাইনটা বলে দিই, যে রাজনীতিতে আপনার কোনো না কোনো সময় একটি শুদ্ধ রাজনীতির পথ বের করতে হবে এই রাজনীতিবিদদের। যে একদমই হয়তো কয়েক সেকেন্ড আছে, আপনি অদূর ভবিষ্যতে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের কোনো সম্ভাবনা আপনি দেখেন? দেখি না হলো এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হলো আমাদের বর্তমানে যারা রাজনীতি করছেন, এই রাজনৈতিক নেতৃত্ব। তারা জনগণের কথা ভাবেন না, তারা নিজেদের ক্ষমতায় থাকার কথা ভাবেন, ক্ষমতায় যাওয়ার কথা ভাবেন। এই যাওয়া এবং থাকার যে টানাপোড়েন, এর মাঝখানে জনগণ নিষ্পেষিত হচ্ছে, এবং যে কারণে আমি সামনে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর ইলেকশন হবে অথবা রাজনীতি আসবে। আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ HM বদরুজ্জামান এমপি এবং জাহিদুল হাসান পিন্টু। আপনাকেও দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।